প্রতিসরণের দুটো সূত্র আছে, ঠিক আছে। প্রতিসরণের প্রথম যে সূত্রটা প্রতিফলনের সূত্রের মতোই, পুরোপুরি মতোই, শুধু ওইখানে ছিল কি কি রশ্মি, প্রতিফলিত রশ্মি, ওইখানে ছিল প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মির জায়গায় কি হয়ে যাবে, প্রতিশ্রিত রশ্মি। প্রতিফলিত রশ্মির জায়গায় প্রতিশ্রিত হবে, প্রতিফলনের সূত্র মতো বাকি। আর আরেকটা হবে, শুন, শুধু লেখছিস আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, ওইখানে লিখছিলি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এখানে লিখবি বিভেদ তলে, না বিভেদ তলে আপতন বিন্দুর উপর, বিভেদ তলে আপতন বিন্দুর উপর। প্রণাম, প্রতিফলনের সময় ছিলি? প্রতিফলনের সূত্রটা দেখে দেখে লিখতে হচ্ছে। ওইটাতে ছিল প্রতিফলিত রশ্মি, এখানে লিখবো আমরা প্রতিশ্রিত রশ্মি। আর যেখানে আপতন বিন্দুর উপর ছিল, শুধু আপতন বিন্দু ছিল, সেখানে শুধু এই কথাটা বাড়তি, এই কথাটুকু বাড়তি, বিভেদ তলে আপতন বিন্দুর উপর অঙ্কিত অবিলম্ব। দেখ লেখা আছে প্রতিফলনের প্রথম সূত্রটা কি, আপতিত রশ্মি একই সমতলে থাকবে। তাহলে এখানে কি হবে, আপতিত রশ্মি, প্রতিশ্রিত রশ্মি এবং বিভেদ তলে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকবে। একই, শুধু প্রতিফলিত রশ্মির জায়গায় প্রতিশ্রিত রশ্মি, আর শুধু আপতন বিন্দু লিখছিলাম সেখানে বিভেদ তলে, এইটুকুই বাড়তি। দুটি নির্দিষ্ট মাধ্যম, দ্বিতীয় সূত্র, দুটি নির্দিষ্ট মাধ্যম, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে লিখবি, নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন, আপতন ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সাইন, SINE বা বাংলাতেও লিখতে পারিস, দন্তস্ব একার রস্বই দন্ত নৈকার র। ত্রিকোণমিতিতে আছে সাইন কস টেন, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক, অনুপাত সর্বদা ধ্রুবক। একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। বাংলাতে লিখবি ময়রাশি রস্যউ, কারণ এখন মনে রইবে নাই, ঠিক আছে। মিউ দ্বারা প্রকাশ করা হয়, এইরকম মিউটা দেখ, মিউটা কেমন দেখতে, মিউটা কেমন দেখতে দেখ, এইরকম নিয়ে এইরকম, এটা কি বলা হয়, মিউ। সাইনের অনুপাত, সাইনের অনুপাত, সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। দ্বিতীয় সূত্র শুন, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটা বোঝানো না হয় না। আমরা যে প্রতিফলন, আমরা যে প্রতিসরণ পড়েছিলাম, সরি প্রতিফলন বলে ফেললাম, এটা হচ্ছে বিভেদ দল, ঠিক আছে। আমি যদি আলোক রশ্মি ফেলাই, ঠিক আছে, এদিকে দেখ, এটা ধরলাম আমি লঘু, এটা লঘু আর এটা ঘন। আলোক রশ্মি ফেলাচ্ছে দেখ তির্যকভাবে, এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু লঘু থেকে ঘনতে যাচ্ছে, কোন দিকে যাবে, অবিলম্বের দিকে সরে যাবে। লঘু থেকে ঘন মানে ফাঁকাবাস থেকে কাছে চলে আসবে। কোন কোনটাকে আপতন কোণ বলা হয়, এইটাকে আপতন কোণ, এইটা কি বলা হয়, কি দিয়ে লেখা হয়, প্রতিসরণ কোণ কোনটা, এইটা না এইটা, বড়টা না ছোটটা, ছোটটা, এটা কি দিয়ে লেখা হয়, আর দ্বারা। প্রতিফলনের ক্ষেত্রে কি ছিল, যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর, কিন্তু এখানে দেখি মনে হচ্ছে যে সমান, আপতন কোণ প্রতিসরণ কোণ সমান বটে কি, কেউ ভুল করেও লেখিন না আপতন কোণ প্রতিসরণ কোণ পরস্পর সমান। প্রতিফলনের ক্ষেত্রে হয় আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান, কিন্তু সেকেন্ড সূত্রটা আলাদা। সেকেন্ড সূত্রটা শুন, এই আপতন কোণের সাইন, আপতন কোণের সাইন, তাহলে আপতন কোণ কত, আয়, তার সাইন ত্রিকোণমিতিতে পড়বি, ঠিক আছে, সাইন, SINE সাইন,
তাহলে সাইন আই লিখতে পারি, SIN তো লেখা থাকে। SIN লেখা থাকে, ঠিক আছে হয়েছে, কোনো অসুবিধা? আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ কত আর তার সাইন, ঠিক আছে, প্রতিসরণ কোণ আর তার সাইন এই দুটার কি অনুপাত, অনুপাতটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, যেমন A ইজ টু বি কে A বাই বি লেখা, সেরকম সাইন আই বাই সাইন আর লিখতে পারি আমরা। তাহলে আমি কি বললাম, দেখ আপতন কোণের সাইন, না সাইন সাইন কাটবে না, এটা কোণের ক্ষেত্রে এরকম কাটে না, ঠিক আছে। দেখ আপতন কোণের সাইন, এটা আরেকবার লিখছি, দেখ আপতন কোণ, আপতন কোণের সাইন, আপতন কোণকে কি দিয়ে লেখা হয়, আই দি, তার সাইন, তার মানে সামনে কি বসবে, SIN, আপতন কোণের সাইন। আর কি বলা আছে, প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ কত আর আর তার সাইন, এই দুটার কি অনুপাত, তাহলে অনুপাতকে আমরা এরকম বাই দিয়ে লিখতে পারি, যেমন A ইজ টু বি কে মুছে দিচ্ছি আমরা, A ইজ টু বি কে কি লেখা যায়, A বাই বি লেখা যায়, সেরকম সাইন আই বাই সাইন আর লিখতে পারি। তাহলে এটা কি লিখেছে, আপতন কোণের সাইন আর এটি কি প্রতিসরণ কোণের সাইন, আই বলতে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন, এই দুটার অনুপাত কি হয়, ধ্রুবক হয়, কি হয়, ধ্রুবক হয়, এই দুটার অনুপাত কি হয়, ধ্রুবক। এটা মুছে দিচ্ছি, ওইখানে লেখা আছে, ঠিক আছে, এই দুটার অনুপাতটা ধ্রুবক হয়। কিন্তু ধ্রুবক তখনই হবে যখন এই মাধ্যম দুটো আমরা নির্দিষ্ট, এই দুটো মাধ্যম যখন আমরা নির্দিষ্ট, ধর লঘু মাধ্যম আমরা নিয়েছি বায়ু, লঘু মাধ্যম হিসেবে কি নিয়েছি আমরা, বায়ু, আর ঘন মাধ্যম হিসেবে হয়তো জল। তাহলে এই যে দুটো নির্দিষ্ট মাধ্যমের কাছে, এই দুটো নির্দিষ্ট মাধ্যম তো, আর আমরা হয়তো এখানে সবুজ আলো ফেলেছি, কি আলো ফেলেছি, সবুজ আলো মানে নির্দিষ্ট আলো, আমরা দুটো নির্দিষ্ট মাধ্যম নিয়েছি, কি কি নিয়েছি, বায়ু আর জল, দুটো নির্দিষ্ট মাধ্যম, আর একটা নির্দিষ্ট বর্ণের আলো নিয়েছি, নির্দিষ্ট বর্ণের আলো নিয়েছি, হয়তো আমি তখন প্রতিসরাঙ্ক পাইলাম, ঠিক আছে, একটা পাইলাম ধর 1.5 পাইলাম, কত পাইছি প্রতিসরাঙ্ক 1.5। এইবারে যদি আমি সবুজ আলো বাদ দিয়ে হলুদ আলো ফেলি বা লাল আলো ফেলি, তখন কিন্তু এই প্রতিসরাঙ্কটা দেড় থাকবে না, কেন থাকবে না, কেননা বর্ণের কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, এই মানটা তখনই ধ্রুবক থাকবে যখন দুটো নির্দিষ্ট মাধ্যম হবে, মাধ্যম দুটো নির্দিষ্ট একদম ফিক্সড, মাধ্যম দুটাকে কি হইতে হবে, ফিক্সড হইতে হবে, মাধ্যম দুটাকে নির্দিষ্ট হইতে হবে, আর বর্ণটাও কি হইতে হবে, নির্দিষ্ট বর্ণের আলো ফেলতে হবে। সবুজ আলো ফেলে যদি আমরা দেড় মান পাই, লাল আলো ফেলে কিন্তু আমরা দেড় মান নাও পেতে পারি, পাবো নাই, ঠিক আছে। তাহলে দুটো নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এই ঘটনাটা হয়, কি হয়, এটা কি আপতন কোণের সাইন, আই মানে আপতন কোণ, আপতন কোণের সাইন, আর আর মানে প্রতিসরণ কোণের সাইন, এটার কি বটে, অনুপাত, সর্বদা কি হয়, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের এই দুটার অনুপাত, এই দুটার অনুপাত সর্বদা কি হয়, কিন্তু কখন ধ্রুবকটা হয়, যখন মাধ্যম দুটাকে নির্দিষ্ট হইতে হবে, আর আলোক রশ্মিটার বর্ণটাকেও নির্দিষ্ট হইতে হবে, ঠিক আছে। তাহলে নির্দিষ্ট বর্ণের আলো, নির্দিষ্ট বর্ণের আলো, না নির্দিষ্ট বর্ণের আলো থাকতে হবে, কোন একটা নির্দিষ্ট বর্ণ, কেন জানিস, বর্ণর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যায়, বর্ণার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পাল্টে যায়, বর্ণ আলাদা আলাদা হলে সূত্র হয়েছে, ওইটাই স্নেলের সূত্র বলা কথা, স্নেলের সূত্র। দেখ আরেকবার বলে দিচ্ছে, না একটু ওয়েট কর, তাহলে কি বললাম, দেখ আই, আই মানে কি বটে, আপতন কোণ, তাহলে আপতন কোণের, আর এটা আর মানে প্রতিসরণ কোণ, তার সাইন, এই দুটার অনুপাতটা কি হয়, ধ্রুবক হয়, কিন্তু এই ধ্রুবক তখনই হবে যখন মাধ্যম দুটো কি হবে, নির্দিষ্ট। এবারে বায়ু আর জল নিয়েছি, মানে বায়ু আর জলে নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আমরা ধর জল আর কাঁচ নিলাম, জল আর কাঁচ নিলাম, তাহলে তখন মানটা হয়তো 1.5 পাবো না, তখন মানটা হয়তো 2.2 পেলাম, এরকম কিছু একটা পেলাম, ঠিক আছে। তাহলে যদি মাধ্যমটা চেঞ্জ করে দিই, তাহলে এই মান প্রতিসরাঙ্কের মানটাও চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য লেখা আছে যে দুটো নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণে সাইন অনুপাতটা কি হয়, ধ্রুবক হয়। যদি আমরা
মাধ্যম দুটোকে চেঞ্জ করে দিই তাহলে এটা ধ্রুবক থাকবে, পরিবর্তন হয়ে যাবে, তাই তো? তাহলে দুটো নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এই দুটোর অনুপাত কি হয়? লিখতেই হবে দুটো নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। যদি কেউ ওইটা না লেখে দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, তাহলে এই সূত্রটা তার নাম্বার পাবেনি। লিখতেই হবে দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে। যদি এই দুটো চেঞ্জ হয়ে যায় তাহলে মানটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ধ্রুবক থাকবে। প্রতিসরণের দ্বিতীয় সূত্র পয়েন্ট দিয়েছিল, তাই তো? এদিকে দেখা, এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এই ধ্রুবকটা মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধ্রুবকের জায়গায় আমরা মিউ লিখতে পারি। এবার তোরা ধ্রুবক লিখবি, পরের লাইনে এটা লিখবি সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর সমান কি? মিউ। সাইন আই বাই সাইন আর সমান মিউ লিখতে পারি। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? এইটা মিউকে কি বলা হয়? ব্র্যাকেটে লিখবি, মিউটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। কি বলা হয়? প্রতিসরাঙ্ক। মিউটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সরণের দ্বিতীয় সূত্রটা পড়লাম না আমরা? প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা পড়লাম। এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রের অপর নাম হচ্ছে স্নেলের সূত্র। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে কি বলা হয়? স্নেলের সূত্র। লিখি দে, এটি স্নেলের সূত্র নামে পরিচিত। প্রথমে সূত্রটা বলা হয় যে তিনটে একটি সমতল অবস্থা, এটা কি করে বুঝাচ্ছি এখানে? এখানে বোঝা যাবে না। এই রশ্মিটা এইটা বুঝাবো কিভাবে? যদি পারিস তো লেজার লাইট আর আনবি, দেখাবো। তো স্যার স্নেল দন্তসে দন্ত নেই কে লই কে র। দ্বিতীয় সূত্রটা কি বলা হয়? স্নেলের সূত্র। প্রথম সূত্রটাকে লয়, ঠিক আছে? প্রথম সূত্রটাকে বলতে পারবে? প্রতিসরণের প্রথম সূত্র থাকবে। দ্বিতীয় সূত্র নির্দিষ্ট মাধ্যম, দুটি নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরণ আপতন কোণের সাইন। প্রথমে আপতন কোণের সাইন সর্বদা। আর এই সূত্রটা স্নেলের সূত্র। যদি এরকম প্রশ্ন দেয় প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এটাই অ্যান্সার। যদি প্রশ্ন দেয় স্নেলের সূত্র, এটাই অ্যান্সার। এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে কি বলা হয়? স্নেলের সূত্র। পয়েন্টে স্নেলের সূত্রের গাণিতিক রূপ প্রশ্ন লেখ। স্নেলের সূত্রের গাণিতিক রূপ। স্নেলের সূত্রের গাণিতিক রূপ। এই মোড়ের ছেলেগুলো আমরা লঘু ঘন বাদ দিয়ে 1 নম্বর 2 নম্বর মাধ্যম দিচ্ছি, লিখতে সুবিধা। এই মাধ্যমটাকে দিলাম 1 নম্বর, প্রথমে লিখে দিই লঘু মাধ্যম ঘন মাধ্যম, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যম, আর এটা হচ্ছে ঘন মাধ্যম। সাইন আই বাই সাইন আর সমান মিউ, এটা কি হবে? দেখালাম দ্বিতীয় সূত্রটা। ওইটুকুই এটা কি বলা হয়? অবিলম্ব, তাই তো? আর এইটাকে বিভেদদল। এটা হচ্ছে লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম। আলোক রশ্মি যদি তির্যকভাবে পড়ে, আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদদলে যদি তির্যকভাবে আপতিত হয়, তাহলে এই পথটাতে যাওয়ার কথা ছিল, কিন্তু লঘু থেকে কোথাকে যাচ্ছে? ঘনতে যাচ্ছে। তাহলে কাছে চলে আসবে। কোনটাকে আপতন কোণ বলা হয়? এই কোণটাকে কি বলবো আমরা? আপতন কোণ বলবো। এইটাকে, এই কোণটাকে বলা হয় আপতন কোণ, মানে আই দিয়ে লেখা হয়। আর প্রতিসরণ কোণ এই ছোটটা না বড়টা? ছোটটা। তাহলে এটাকে কি বলবো আমরা? প্রতিসরণ কোণ, ঠিক আছে? আমাদের দেখ লেখার সুবিধার্থে আমরা এই মাধ্যমটাকে 1 নম্বর মাধ্যম ধরছি, এই মাধ্যমটা কি করে ধরছি? 1 নম্বর মাধ্যম, আর এটাকে ধরে দিচ্ছি 2 নম্বর। লিখতে সুবিধা হবে আমাদের। দেখ, কোনো আলোক রশ্মি, তাই করবি না, পাশে লিখ, ছবিটা লিখবি। আলোক রশ্মি
ডান পাশে এইটুকু তো লিখবো, লিখে লিখে যেমনভাবে হোক লেখ, নিচেও লিখতে পারিস। আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেলে, আলোক রশ্মি 1 নম্বর থেকে 2 নম্বর মাধ্যমে গেলে এক মিনিট ওয়েট করতে। লাইক 1 নম্বর মাধ্যমে কোনো নির্দিষ্ট বর্ণের, যেখানে লিখেছিস না আলোক রশ্মি, ওখানে লিখবি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি। আবার বলো আলোক রশ্মি প্রথমে কি লিখেছিস বল? কোনো আলোক রশ্মি, তো ওখানে লিখবি কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি। কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি 1 নম্বর থেকে 2 নম্বর মাধ্যমে 1 নম্বর থেকে 2 নম্বর মাধ্যমে গেলে না দিয়ে লেখ প্রতিসরণের সময়, প্রতিসরণের ক্ষেত্রে 1 নম্বর থেকে 2 নম্বর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রে হয়েছে। আপতন কোণ কত? প্রতিসরণ কোণ লেখ, আপতন কোণ আয়, প্রতিসরণ কোণ আর। হয়েছে। আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেলে আপতন কোণ কত বলা আছে আই, আর প্রতিসরণ কোণ আর। এবার লাগে স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের সূত্র অনুযায়ী কি আপতন কোণের সাইন, তাহলে আপতন কোণ আই তা সাইন, তাহলে আপতন কোণ আই এর আগে কি লিখব সাইন। আর কি বলা আছে প্রতিসরণ কোণের, প্রতিসরণ কোণ কি দিয়ে লেখা হয় তা সাইন। আর এই দুটোর কি অনুপাত, এই অনুপাতটা কি বটে ধ্রুবক, আর ধ্রুবকটাকে কি দিয়ে লেখা হয় মিউ দিয়ে লেখা হয়, ধ্রুবকটাকে মিউ দিয়ে লেখা হয়। এতদূর পর্যন্ত লেখ, এটা লেখলি। এবারে শুন, যদি এটা আরো ভালোভাবে লেখা যায় তাহলে আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেছে, আলোক রশ্মি 1 থেকে 2 এ গেছে, তাহলে এইখানে লিখব 1, এই মিউটার এইখানে ছোট করে, আর এখানে লিখব 2। এটা কেন লিখলাম, কেন আলোক রশ্মি 1 নম্বর থেকে 2 নম্বরে গেছে, 1 থেকে 2 এ গেছে, তাহলে এটা লিখতে পারি 1 মিউ, তারপর এখানে 2, মানে মিউ তো ছিলই, মিউ তো ছিলই, এইদিকে লিখলাম 1, এইদিকে লিখলাম 2। না 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 পাশে এদের ছোট নিচে, বুঝতে পারিস কেন? এইটা তো আমাদের ছিলই সাইন আই বাই সাইন আর সমান মিউ, আমরা এক্সট্রা করেছি, এখানে 1 লিখেছি, এখানে 2 লিখেছি। এটা কেন লিখেছি, কেননা আলোক রশ্মি কোথা থেকে কোথায় গেছে 1 নম্বর থেকে 2 নম্বরে। যদি এইরকম দেখে এদিকে লঘু মাধ্যমটা যদি ধর বাতাস হলে বায়ু, আর ঘন মাধ্যমটা জল ধরে নিলাম, তাহলে এই ক্ষেত্রে মিউটাকে কিভাবে লেখা যায়, কোথা থেকে কোথায় গেছে আলোক রশ্মি, বায়ু থেকে কোথায় গেছে জলে, বায়ুর ইংরেজি এয়ার, তার মানে এয়ার থেকে কোথায় গেছে ওয়াটার, তাহলে এটা এইখানে লিখব না ডাব্লিউটা, এয়ার থেকে ওয়াটারে গেছে, এয়ার থেকে ওয়াটারে, তাহলে এটা এইখানে আর ডাব্লিউটা, বুঝতে পেরেছিস? ধর বায়ু বাদ দিই, এইটা জল ছিল, এইটা জল আর এইটা বায়ু, এটা জল থেকে, হ্যাঁ আলোক রশ্মি জল থেকে বায়ুতে যাচ্ছে, আলোক রশ্মি জল থেকে যদি বায়ুতে যেত তাহলে জলটা আগে লিখতাম ডাব্লিউ, আর এটা কি হতো তখন এ, ঠিক আছে? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে কি? আর এইটা হচ্ছে স্নেলের সূত্রের গাণিতিক রূপ। প্রমাণ করো আপতন কোণ 0 ডিগ্রি হলে, হয়েছে, প্রতিসরণ কোণও 0 ডিগ্রি হয়। বলছি আমরা প্রতিফলনের ক্ষেত্রে শুনেছিলাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান, কিন্তু এটা তো প্রতিসরণ কোণ, এখানে তো আমরা সমান হয় কি, দেখ এটাকে বিভেদ দল বলা হয়, আর এটা কি বলা হয় অবিলম্ব। দেখ আলোক রশ্মি কেমনভাবে পড়ছে, তির্যকভাবে পড়ছে, এই পথে যাওয়ার কথা ছিল, যদি আলোক রশ্মি লঘু থেকে ঘনতে যায়, লঘু থেকে ঘনতে গেলে কোন দিকে বেঁকে, অবিলম্বের দিকে বেঁকে, তাহলে এই পথটাতে যাবে, যাবে তো এই পথে যাওয়ার কথা ছিল। কোনটাকে আপতন কোণ বলা হয়, এই কোণটাকে কি বলা হয়, কি দিয়ে লেখা হয়
প্রতিসরণ কোণ এই বড়টা না ছোটটা? ছোটটা। এটা কি দিয়ে লেখা হয়? এইটার ক্ষেত্রে স্নেলের সূত্র কি হবে? আপতন কোণের সাইন, আপতন কোণ আই তার সাইন হয়েছে। প্রতিসরণ কোণ কত? তার সাইন। প্রতিসরণ কোণ আর তার সাইন, এই দুটার অনুপাত কি হয়? ধ্রুবক। ধ্রুবকটাকে কি দিয়ে লেখা হয়? মিউ দিয়ে। আমরা যদি এটা 1 নম্বর মাধ্যম ধরি আর এটাকে 2 নম্বর মাধ্যম, তাহলে আলোক রশ্মি 1 থেকে 2 গেছে, 1 থেকে 2 গেছে, তাহলে সেই জন্য এইখানটাতে আমরা 1 লিখেছিলাম আর এই দিকটাতে 2 লিখেছিলাম। এটাই তো লিখেছিলাম। এটা স্নেলের সূত্রের গাণিতিক রূপটা করেছিলাম আমরা। হ্যাঁ, আলোক রশ্মি দেখায় দিয়ে সময় লিখে দিবি এটা 1 নম্বর মাধ্যম থেকে আলোক রশ্মি 2 নম্বর মাধ্যমে গেছে, তাই এটা 1 মিউ 2 ধরে লিখতে হবে। ঠিক আছে, বল এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই তো? আমরা দেখ এইখানে দেখি মনে হচ্ছে যে আপতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হবে, কেননা এই যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে কি হয়েছে? বেঁকে গেছে। এই কোণটা দেখেই মনে হচ্ছে যে এই কোণটা ছোট আর এই কোণটা, তাহলে আপতন কোণ প্রতিসরণ কোণ সমান হয় না, কিন্তু আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রশ্নটা দিয়েছি যে প্রমাণ করো আপতন কোণ 0 ডিগ্রি যদি হয়, প্রতিসরণ কোণও 0 ডিগ্রি। কোণ কোথা থেকে মাপা হয়? অবিলম্ব থেকে। যে কোনো কোণ মাপা হয় অবিলম্ব থেকে, তাই তো? দেখ, এইটাকে বিভেদ দল বলা হয়, এইটাকে অবিলম্ব বলা হয়। আলোক রশ্মি কেমনভাবে পড়লে আপতন কোণটা 0 হবে? অবিলম্ব বরাবর পড়ে। এইটা অবিলম্ব, আর আলোক রশ্মিও যদি এই পথ বরাবরই পড়ে তখন আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে কিনা বল, কে বুঝতে পারিস নি? এইটা অবিলম্ব, এইটা অবিলম্ব, আর আলোক রশ্মিটাও যদি অবিলম্ব বরাবরই পড়ে, অবিলম্ব বরাবরই পড়ে, তাহলে এদের মধ্যে কত কোণ? এদের মধ্যে 0 ডিগ্রি। কোণ কখন তৈরি হবে? এরকম ভাবে তৈরি হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? অবিলম্ব আর আপতন কোণ, আপতিত রশ্মি। দেখ, এইটা অবিলম্ব, এইটা কি বটে? অবিলম্ব, আর আলোটাও পড়ছে এই পথ বরাবরই, তাহলে তখন আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে, বা প্রতিসরণ কোণও যে 0 ডিগ্রি হবে সেটা আমরা করব। দেখ, এই সূত্রটা তো আমরা জানি, মিউ সমান সাইন আই সাইন আর। ঠিক আছে, দেখ মিউর নিচে কিছু নাই মানে 1 আছে, কোনাকুনি গুণ যদি করি তাহলে কি হবে? সাইন আই সমান মিউ ইন্টু সাইন আর হবে কি? কার অসুবিধা আছে বল? কোনাকুনি গুণ করি শুধু। এইটা আমরা কোথার থেকে পাইলাম? স্নেলের সূত্র থেকে। আমরা তারপর কি করেছি? কোনাকুনি গুণ করেছি। এই আইটা, এটা কি কোণ? তাহলে এখানে লিখতে পারি আমরা সাইন আই এর জায়গায় সাইন 0 ডিগ্রি। 0 কেন লিখলাম বুঝতে পারছিস? আপতন কোণটা 0, সমান মিউ ছিল, মিউ লিখলাম, সাইন আর ছিল, সাইন আর লিখলাম। বল এতদূর পর্যন্ত কোনো অসুবিধা? সাইন 0 ডিগ্রির মান কত? ত্রিকোণমিতি হয়েছে কি? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 এর মান 0। তাহলে আপাতত এখন মুখস্থ রাখ যে সাইন 0 এর মান কত? 0। তাহলে সাইন 0 এর জায়গায় কত বস করাবো? 0 সমান মিউ ইন্টু সাইন আর। বল বুঝতে পারিস কিনা? সাইন 0 এর মান 0। এবার দেখ, আমরা যদি সাইন আরটা এইদিকে রাখি, মিউটাকে যদি এইদিকে পাঠাই, মিউটাকে এইদিকে পাঠাবো, তাহলে কত হবে? 0 বাই মিউ হবে। আর ওইদিকে তাহলে কী থাকবে পড়ে? সাইন আর। এতদূর পর্যন্ত অসুবিধা? মিউ কখনো 0 হয় না, মিউ কখনোই 0 হয় না প্রতিসরাঙ্ক। মিউটা যদি 0 হয়, ঠিক আছে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে তাও হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে কোনটাতে মিউ কী হবে? 0 হবে না, কেননা ধ্রুবক তো, মিউ তো একটা ধ্রুবক। ধ্রুবক কোনটাকে বলা হয়? সংখ্যা। ঠিক আছে, দেখ এইটা কত বেরোবে? 0 বেরোবে। এইদিকে কত বেরোবে? বলা তো তোর পর্যন্ত বুঝতে পেরেছিস? এই 0, দেখ ওইদিকে আছে সাইন, আর এই 0টা সাইন কতর মান? সাইন 0 ডিগ্রির মান কিনা? সাইন 0 এর মান কিনা? সাইন 0 এর জায়গায় কত লিখেছিলাম? সাইন 0 এর জায়গায়, এখানে 0 এর জায়গায় কত লিখব? 0 ডিগ্রি সমান
সাইন আর লিখতে পারি, কেউ সাইনে সাইন এরকম কাটিস না, ঠিক আছে। তাহলে এখানে তুলনা করে কত পাচ্ছে, আর সমান কত 0 পাচ্ছি। তাহলে আমাদের প্রমাণ হলো যে আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিসরণ কোণ কত হবে, বল কে বুঝতে পারিস নি। আমরা প্রথম দিক কী করলাম দেখ, প্রথমে স্নেলের সূত্র জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর, নি কোনাকুনি গুণ করেছি, এইটার সাথে এইটার গুণ, একের সাথে সাইন আই গুণ করলে সাইন আই, আর মিউর সাথে সাইন আর গুণ, তাহলে মিউ ইন্টু সাইন আর, বুঝতে পেরেছিস। এবারে আইয়ের জায়গায় কত লিখলাম 0 ডিগ্রি কেন লিখেছি বুঝতে পেরেছিস, এইটা অবিলম্ব আর আলোটাও পড়ছে এইটা বরাবরই, তাহলে 0 লিখেছি। মিউ জায়গায় মিউ, সাইন আর জায়গায় সাইন আর। তারপর কী করলাম, সাইন 0 মান 0 বটে, তোরা যখন অঙ্ক ত্রিকোণমিতি করবি তখন বুঝতে পারবি। তাহলে সাইন 0 জায়গায় কত লিখেছি 0, মিউ যেমন ছিল সাইন আর যেমন ছিল এরকমই রেখেছি। এইবারে মিউটাই এদের গণিত অবস্থা আছে, এদিক গেলে কি হয়, তাহলে ভাজিত হয়েছে। আর মিউ কখনোই 0 হয় না, ঠিক আছে, এটা ধ্রুবক বটে। তাহলে দেখ মিউ দিয়ে যদি 0কে ভাগ করে তাহলে কত হবে 0, ঠিক আছে, সমান কত বেরোলে সাইন আর। এই যে সাইন 0 জায়গায় 0 লিখেছিলাম তো, আবার এইখানে লিখছি 0 জায়গায় সাইন 0, উল্টা বটে। আগে লিখছিলাম সাইন 0 জায়গায় 0, এখানে লিখলাম 0 জায়গায় সাইন 0। দেখ এদিকেও সাইন সাইন আছে, তাহলে যদি তুলনা করি তাহলে আর জায়গায় এখানে কি আছে, তাহলে আর সমান 0 ডিগ্রি। আর মানে কোন কোণ, প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণ সমান 0 প্রমাণ হয়েছে। এই ক্ষেত্রে দেখ আপতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিসরণ কোণ কত হয় 0 ডিগ্রি, কিন্তু বাকির ক্ষেত্রে আপতন কোণ সমান প্রতিসরণ কোণ হয় না, আপতন কোণ প্রতিসরণ কোণ সমান হয় না, ঠিক আছে। এইটা আসলে প্রতিসরণ হয়ই না। প্রতিসরণ কিভাবে হবে, প্রতিসরণ কখন হয়, আলো যদি কেমন ভাবে পড়ে, তির্যক ভাবে, তখন আলোক রশ্মির বেগের অভিমুখের কি হয়, বেগের অভিমুখের। এবার দেখ আলো এইভাবে পড়ছি, যদি আলো কোনো কারণে ধর নিশ্চয়ই এই পথে যায় নাই, এই পথে যায় নাই, এই ধারের কোনো পথে যায় নাই, কেন যায় নাই বলছি, আর সমান কত ডিগ্রি বলা আছে 0 ডিগ্রি। আর কোনটার থেকে মাপবো আমরা, অবিলম্ব থেকে, এইটা হচ্ছে অবিলম্ব, তার মানে নিশ্চয়ই অবিলম্ব বরাবরই নেমেছে। আর সমান কত 0, আর মানে কোন কোণ, প্রতিসরণ কোণ, তার প্রতিসরণ কোণ মানে বিভেদনের নিচে হবে, দেখ নিচেও নিশ্চয়ই এইখানে হয়ে গেছে, নাহলে 0 কি করে হবে। তার মানে আলো পড়েওছে এইখানে বরাবর, এই অবিলম্ব বরাবর, আর এইদিকে গেছে, অভিমুখের কোনো পরিবর্তন। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে কি প্রতিসরণ হয়, লম্ব আপতনের ক্ষেত্রে কি স্নেলের সূত্র প্রযোজ্য হয়, কেন লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না বুঝতে পেরেছিস, প্রতিসরণই হয় না। প্রতিসরণ কাকে বলে, যখন আলোর কি হয় তির্যকভাবে পড়ে, পড়ার পর বেগের অভিমুখের পরিবর্তন হয়, মানে যেদিকে যাচ্ছিল তার থেকে এইদিকে বা এইদিকে কোনো একটা দিকে বেঁকে যাবে, কিন্তু এখানে আলো কোনো দিকে বেঁকেছে, আপতন কোণ তো 0 বটেই। আর এখানে আমরা প্রমাণ করে দিচ্ছি প্রতিসরণ কোণ কত, প্রতিসরণ কোণ কখন 0 হবে, এইটা অবিলম্ব, অবিলম্ব বরাবরই যেতে হবে, তাই তো। তাহলে এখানে আলো অবিলম্ব বরাবরই আপতিত হয়েছে আর প্রতিসরিত হয়েছে, তার মানে প্রতিসরণ হয় নাই, না প্রতিসরণ হচ্ছে না স্নেলের সূত্র প্রযোজ্য হয়। লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। যদি আলোকে লম্বভাবে ফেলা হয় তাহলে আলোক রশ্মি লম্বভাবেই বেরিয়ে যায়, কোনো চ্যুতি ঘটে, চ্যুতি ঘটে মানে কোনো সাইড দিকে সরিয়ে যাচ্ছে কি, আলোক রশ্মি যেমন লম্বভাবে পড়ে লম্বভাবেই বেরিয়ে যায়। তাহলে যদি প্রশ্ন আসে আলোক রশ্মি কাচফলকে কি শর্তে কোনো পার্শ্ব সরণ ছাড়াই বেরিয়ে যায়, কোনো পার্শ্ব সরণ ছাড়াই, যদি এই পার্শ্ব সরণ বাদ দিয়ে দিই চ্যুতি ছাড়াই, তাও অবিলম্ব বরাবর, মানে তখন আপতন কোণ কত 0 ডিগ্রি, বুঝতে পারিস। এইটা লিখিলে যে আপতন কোণ 0 হলে প্রমাণ করে যে প্রতিসরণ কোণ সমান 0, আপতন কোণ সমান লিখিলে এইটা পুরোটা লিখিলে, এখানে লিখিলে স্নেলের সূত্র অনুযায়ী জানি আমরা, নিবে এটা লিখবি, ঠিক আছে, লেখাটা লেখ, আগে তো এইটা লেখ, ঠিক আছে, হ্যাঁ লেখ, স্নেলের সূত্র অনুযায়ী জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর। ইম্পর্টেন্ট প্রশ্ন নয় এটি, একদমই নয়, ঠিক আছে, কিন্তু তাও যদি কঠিন প্রশ্ন করে তাহলে দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে এরকম লিখতে পারিস যে আলোক রশ্মির আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আর হলে স্নেলের সূত্র অনুযায়ী জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর, নি কোনাকুনি গুণ করবি, এইখানে যেখানে 0 লিখছিস নি সেইখানে লিখে দিবি যে
আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে, তাহলে প্রথমেও লিখে দিতে পারিস, আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে, আলোক রশ্মি কেমনভাবে আপতিত হচ্ছে, লম্বভাবে আপতিত হচ্ছে, বা আলোক রশ্মি কেমনভাবে পড়ছে, অবিলম্ব, দুটোই লিখবি কথা, দুটোই লিখবি, যে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে, বা আলোক রশ্মি অবিলম্ব বরাবর পড়লে, বা আলোক রশ্মির আপতন কোণ 0 ডিগ্রি হলে। তিনটা বললাম, কি কি বললাম বুঝতে পারিস কিনা? একটা বললাম আলোক রশ্মি লম্বভাবে পড়ছে, দেখ লম্ব নয় এটা, লম্বভাবে আপতিত হলে আলোক রশ্মি কোন পথ বরাবর পড়ছে, আর তখন আপতন কোণ কত, 0 ডিগ্রি। লেখ আলোক রশ্মি, হ্যাঁ প্রথমে লিখলে আলোক রশ্মি, আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে, আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে লিখেছিস, বা আলোক রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে, বা আলোক আপতন কোণ 0 ডিগ্রি হলে। আপতন কোণ 0 ডিগ্রি হলে, ঠিক আছে, আই সমান 0 লেখ প্রথমে, আই সমান 0, নাহলে এটা পূর্ণ হচ্ছে না, হলে আই সমান 0 ডিগ্রি লিখেছিস, আই সমান 0 ডিগ্রি। তারপর লিখবি স্নেলের সূত্রানুযায়ী মিউ সমান সাইন আই বাই সাইন আর, মিউ সমান সাইন আই বাই সাইন আর। মিউটা কি বটে, ধ্রুবক। মিউটার একটা আলাদা নাম ছিল, প্রতিসরাঙ্ক। কি নাম ছিল, প্রতিসরাঙ্ক। তাহলে মিউ সমান সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। তারপরে এরকম ভাবে পরপর করে যা, ঠিক আছে, যেখানে 0 বসে করাচ্ছিস এইখানে পরপর করে যাবি, ঠিক আছে। এই জায়গায় যেখানে আই এর জায়গায় 0 বসাচ্ছিস সেই জায়গায় ডাইন দিকে লিখবি যে আপতন কোণ সমান কত, 0 ডিগ্রি, তাই তো এখানে বসে করাচ্ছিস। এইদিকে এইদিকে ব্র্যাকেট দিয়ে এরকম ভাবে লিখে দিবি এইখানে, যেহেতু আই সমান 0 ডিগ্রি, ঠিক আছে। প্রতিসরণের সময় কিসের পরিবর্তন হয়, আলোর বেগের পরিবর্তন হয়, আলোর বেগের, মনে রাখবি, বেগের পরিবর্তন হয়, আর বেগের অভিমুখেরও পরিবর্তন হয়, বেগেরও পরিবর্তন হয়, বেগের অভিমুখের পরের প্রশ্ন লেখ, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় কেন, লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় কেন। অনেকটা একই রকম হবে, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় কেন। এইটারে অর দিয়ে লিখবি, প্রমাণ করো লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতি ঘটে না, লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতি ঘটে না, কিন্তু বেগের পরিবর্তন হয়, কিন্তু বেগের পরিবর্তন হয়। হয়েছে, দেখ এই প্রশ্নটা কতভাবে দিতে পারে, লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় কেন দিতে পারে, আপতন কোণ 0 ডিগ্রি হলে স্নেলের সূত্র প্রযোজ্য নয় কেন দিতে পারে। আপতন কোণ 0 কেন বলছে বুঝতে পারছিস কি, আপতন কোণ 0 ডিগ্রি হলে কি স্নেলের সূত্র প্রযোজ্য। সবাই পড়ে গেছে কি যে তলের সাথে লম্ব হওয়া চলবে কি নাই, তাহলে সবার মাথায় থাকবে যে 90 ডিগ্রি হওয়া চলবে কি নাই। প্রশ্ন পড়বে যে আপতন কোণ 0 ডিগ্রি হলে কি স্নেলের সূত্র প্রযোজ্য হয়, 0 ডিগ্রি হলেও হয় না, কেন কেন প্রযোজ্য হয় না, দেখ এইটা অবিলম্ব, এই সরি বিভেদ দল, আর এইটা কি বটে, অবিলম্ব। যদি আলোক রশ্মি লম্বভাবে ফেলি, দেখ তলের সাথে লম্ব, দেখ এটা তলের সাথে লম্ব কিনা, এদিকটা 90 ডিগ্রি, এদিকটা 90 ডিগ্রি হবে, তাহলে আমরা আলোটাকে এইরকম পথ বরাবর ফেলছি। আলোক রশ্মি কেমন বটে, লম্ব বটে। এখানে আপতন কোণ কত, 0 ডিগ্রি বটে, আপতন কোণ 0 আর লম্ব আপতন বটে, এটা লম্ব আপতন। আলোক রশ্মি কোন পথ বরাবর পড়েছে, অবিলম্ব বরাবর। 3 ভাবেই দিতে পারে, যে আলোক রশ্মি অবিলম্ব বরাবর পড়লে কি স্নেলের সূত্র প্রযোজ্য, আলোক রশ্মি লম্বভাবে দিতে পারে, বা আপতন কোণ
সে একটাই বলতে দিয়েছি। লেখ লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। অ্যান্সার লেখ লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। হয়েছে? লেখ লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ, লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি হয় ও প্রতিসরণ কোণও 0 ডিগ্রি হয়। লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ 0 ডিগ্রি হয় ও প্রতিসরণ কোণও 0 ডিগ্রি হয়। প্রতিসরণ কোণও 0 ডিগ্রি হয়। লিখেছিস? নিয়ে লিখবি স্নেলের সূত্র থেকে জানি বা স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র থেকে পাই। এদিকে দেখ এবারে লেখা হয়েছে কি? হয়েছে লেখা? স্নেল দন্তস্বয় দন্ত নৈকার লৈকার র। এখন থেকে লিখছি রে। দেখ স্নেলের সূত্র অনুযায়ী এইটা জানি আমরা, মিউ সমান সাইন আই বাই সাইন আর, এটা জানি তো। আর এইখানে বলা আছে দেখ আপতন কোণ কত, প্রতিসরণ কোণ, তাহলে আই এর জায়গায় আর এর জায়গায় 0 বস করাবো কিনা? আই 0 বলা আছে আর তাহলে আই আর আর এখানে বস করাবো। তাহলে দেখ মিউ সমান সাইন 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি। মিউ সমান সাইন 0 মান হচ্ছে 0 আর সাইন 0 মান এটা তো, তাহলে 0 বাই 0 আমরা একটু আগে ইয়ে করে দেখলাম, ভাগ করা যায় না, মানে এটার কোনো অর্থ নাই, এটা হচ্ছে একটা অর্থহীন। তার মানে এইটা কি বটে, এটি একটি লিখবি, এটি একটি অর্থহীন, ঠিক আছে। তারপর লিখবি যে এই জন্যে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, এটি অর্থহীন লিখবি। এরকম ভাবে লিখবি আপতন কোণ 0, প্রতিসরণ কোণ 0, নিয়ে লিখবি স্নেলের সূত্র থেকে পাই, স্নেলের সূত্র থেকে পাই মিউ সমান সাইন আই বাই সাইন আর, নিয়ে কি করলাম আই এর আর আর এর মানটা এখানে বস করাই দিয়েছি। লিখবি এই যে মিউ সমান 0 বাই 0, নিয়ে লিখবি এটি অর্থহীন, ইয়া দিয়ে অতএব দিয়ে লিখবি এটি অর্থহীন। তাই এর লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতনের ক্ষেত্রে বা আলোকরশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে, লিখিলে এই কথাগুলো যতগুলো বলছি শেষে এটি অর্থহীন লিখেছিস তো, নিয়ে লিখবি যে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে, আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে বা আপতন কোণ কত ডিগ্রি হলে, 0 ডিগ্রি হলে, বা আলোকরশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে, বা আলোকরশ্মি অভিলম্ব বরাবর আপতিত হলে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। হয়েছে? আপতিত রশ্মি 0 ডিগ্রি হলে এর ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, এর ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না, বা আলোকরশ্মির চ্যুতি ঘটে না, বা আলোকরশ্মির চ্যুতি ঘটে না, আলোকরশ্মির চ্যুতি ঘটে না। শুধুমাত্র আলোর বেগের মান পরিবর্তিত হয়। শুধু বেগের মান পরিবর্তিত হয়, শুধু বেগের মান। লাস্টের দুটো লাইন বলবেন। বলছি দেখ আলোকরশ্মি যদি লম্বভাবে পড়ে এটা তো বিভেদ দল, আর এটা কি বলা হয়,
অভিলম্ব। তাহলে অভিলম্ব বরাবর যদি আপতিত হয়, অভিলম্ব বরাবর যদি আপতিত হয় তাহলে এইখানে হয়ে যাবে না এইদিকে হয়ে যাবে? অবিলম্ব বরাবর পড়লে কোন পথ বরাবর যাবে? অবিলম্ব বরাবরই। কোনো চ্যুতি ঘটছে, যে পথে গেছিল সেই পথেই তো চলে যাচ্ছে, কোনো বেঁকছে কোনো দিকে, অর্থাৎ চ্যুতি। কেন চ্যুতি ঘটনা বুঝতে পেরেছিস? কেননা যে পথে পড়ে সেই পথেই তো চলে যাচ্ছে, কোনো দিকে বেঁকছে কি? আই সমান 0, এখানে আই সমান 0, এখানে আর সমান 0। এই যে অবিলম্ব বরাবরই চলে যায়, কোনো চ্যুতি। কিন্তু ধর উপরেরটা ঘন আর এইটা লঘু, তাহলে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে তো যাচ্ছে, তাহলে বেগের মানটা তো স্পিডটা তো পরিবর্তন হবে, মানটা পরিবর্তিত হবে, কিন্তু অভিমুখটা দেখ পরিবর্তিত হচ্ছে না। কোনটা পরিবর্তিত হচ্ছে না? অভিমুখ। অভিমুখ মানে দিকটা কি আছে, কিন্তু কোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে? মানটা। কেন না হয় ঘন থেকে লঘুতে যাচ্ছে, আর না হলে লঘু থেকে ঘনতে যাচ্ছে। বেগের দুটো আছে, বেগ ভেক্টর রাশি, বেগ মানও আছে, বেগের দিকেও আছে। ধর তুই এইদিকে যাচ্ছিস উকুড়াটির দিকে, তুই সাইকেলে যাচ্ছিস, প্রণব হাঁটি হাঁটি যাচ্ছে, তাহলে তোরা একই দিকে যাচ্ছিস, আলাদা আলাদা বেগে যাচ্ছিস, বা তোরা দুজনেই ধর সাইকেলে যাচ্ছিস, উকুড়াটির দিকেই যাচ্ছিস, একই বেগে একই স্পিডে যাচ্ছিস, একই দিকে যাচ্ছিস। ইয়ার পরে আমি শিবশঙ্করকে বললাম, শিবশঙ্কর কোন দিকে যাবে? এই দিকে যাবে, আর তুই কোন দিকে যাবি? ধর একই স্পিডে যাচ্ছিস, কিন্তু তোদের মানে মানটাই কি? অভিমুখটা পরিবর্তিত হচ্ছে। বেগ ভেক্টর আছে, বেগের দুটো আছে, মানও আছে, অভিমুখও আছে। বুঝতে পারছিস কি? বেগের অভিমুখটা দেখ, অভিমুখটা কি আছে? যেদিকে যাচ্ছিল বিভেদ দলের উপরটা দেখ, বিভেদ দলের উপরে যেদিকে যাচ্ছিল আলো, এখানেও আলো সেই দিকে যাচ্ছে, তাহলে অভিমুখ একই আছে, কিন্তু স্পিডটা বাড়িয়ে যাবে, না হলে স্পিডটা কমে যাবে। কখন কি হবে ওটা আমরা পরে লেখাবো, ঠিক আছে? এতদূর পর্যন্ত হয়েছে? তাহলে যদি বলা হয় কোনো আলোক রশ্মি যদি তলের সাথে লম্বভাবে পড়ে তাহলে তার চ্যুতিকোণ কত? 0 ডিগ্রি হবে চ্যুতিকোণ। কি করে 0 হইল? লম্ব আপতন হইলে আই কত হয়? আর কত হয়? চ্যুতিকোণ কি করে বেরাবে? এইটার থেকে এইটা বিয়োগ করে, বা এইটার থেকে এইটা, যেটা বড় হবে সেটার থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তাই তো? চ্যুতিকোণ বের করার নিয়ম আমরা পড়েছি, লঘু থেকে ঘনতে গেলে কি হয়, ঘন থেকে লঘুতে গেলে। তাহলে দেখ এইখানে আপতন কোণ কত? লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত? তাহলে চ্যুতিকোণ কত? 0 থেকে 0 বিয়োগ দিলে 0ই হয়। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণ কত হয়? লিখিলে দরকার হলে, পরে ভুলে যাবি। লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণ সমান 0 ডিগ্রি। স্নেলের দ্বিতীয় সূত্রটা কেউ বলতে পারবে? বল। দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণের কোণের সাইন পরস্পর ধ্রুবক হয়। অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, ঠিক আছে? এদিকে দেখ, এটা কি বলা হয়? বিভেদ দল। এটা কি বলা হয়? অবিলম্ব। আলোক রশ্মিকে কেমন ভাবে পড়তে হবে? কেন তির্যক ভাবে? বুঝতে পেরেছিস? লম্বভাবে পড়লে কি কাজ হবে? হবে না, ঠিক আছে? তাহলে আলোক রশ্মিকে তির্যক ভাবে পড়তে হবে, বাঁকা ভাবে পড়তে হবে। যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেইটার থেকে এইদিকে নালে ওইদিকে চলে যাবে। দেখ আমি এইটা দিলাম লঘু, আর এটা দিলাম কোন দিকে সরবে বল? অবিলম্বের দিকে সরবে। এই কোণটাকে কি কোণ বলা হয়? আপতন কোণ। আপতন কোণকে কি দিয়ে লেখা হয়? আই দিয়ে, তাই তো? আর এই কোণটাকে কি কোণ বলে? তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আপতন কোণের সাইন, আপতন কোণকে কি দিয়ে লেখা হয়? আই। তার সাইন প্রতিসরণ কোণ আর তার সাইন, এইটাই তো ধ্রুবক। এই যে মিউটাই তো ধ্রুবক। আর মিউটাকে কি বলা হয়? মিউটাকে প্রতিসরাঙ্ক বলা হয়। মিউটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক।
এইটা দেখি দেখি কে প্রতিসরণকে সংজ্ঞা বলতে পারবে? আপতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইন প্রতিসরণ কোণ প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সরল অনুপাতকে প্রতিসরণ বলে। দেখ এ বাই বি কে এ और বি এর অনুপাত বলা যায় কি না? এ বাই বি কে এ আর বি এর অনুপাত বলা যায়। তাহলে আমরা এইটাকে বলতে পারি মিউটাকে আপতন কোণের আর প্রতিসরণ কোণের এইটার কি বটে? অনুপাত। এই অনুপাতটা কি বলা হয়? প্রতিসরাঙ্ক। কিন্তু এইটুকু লিখলেই হবে নাই। কেন হবে না? ভালো করে শুন। কেন না স্নেলের সূত্র আমরা বলেছিলাম যে দুটি নির্দিষ্ট মাধ্যম আর একটা নির্দিষ্ট বর্ণের, ওই কথাটা প্রথমে ঢুকাইতে হবে। আর প্রতিসরাঙ্কের ক্ষেত্রে শুন, আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, ইয়ার সাপেক্ষে এইটার প্রতিসরাঙ্ক বলে। কীরকম দেখ আমি বলছি, ধর এইটা 1 নম্বর মাধ্যম ধরলাম আর এটা কি মাধ্যম ধরলাম, তাহলে আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে? 1 নম্বর থেকে 2 নম্বর। তাহলে এইখানে 1 আর এইখানে 2 লিখব। বল কে বুঝতে পারিস নি? এইখানে 1 লিখলাম, এইখানে 2 লিখলাম, কোনো অসুবিধা আছে কি? তারপরে শুন, এই 1 মিউ 2টাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক, তাই তো? এটা কি বলা হয়? প্রতিসরাঙ্ক। ঠিক আছে, প্রতিসরাঙ্ক কাকে বলে? দুটি নির্দিষ্ট মাধ্যম একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে অনুপাতটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। কিন্তু আরেকটা কথা লিখতে হবে যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে যখন বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরের পয়েন্ট দে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা অবলিক দিয়ে প্রতিসরাঙ্ক লিখবে। প্রথমে প্রথমে শুন শুন এক মিনিট দাঁড়া, শুধু প্রতিসরাঙ্ক লেখ। দেখ শুধু প্রতিসরাঙ্ক যদি আসে নাহলে একই রকমই অ্যান্সারটা হবে না। একটাতে লেখাই দিচ্ছি, সেটাতে কিছু হবে না, একটাতে লিখলি একটাতে একটা। ঠিক আছে, একটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা প্রতিসরাঙ্ক লেখ। হয়েছে? আপেক্ষিক প্রতিসরাঙ্কতে লেখ যখন কোনো আলোক রশ্মি, ওইটাই দুটো একসাথে লেখ। যখন কোনো আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে কি হলে প্রতিফলিত না প্রতিসৃত হলে, লেখ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হলে হয়েছে। আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। হয়েছে? প্রণব স্নেলের সূত্র। দুটি নির্দিষ্ট মাধ্যম একটা নির্দিষ্ট বর্ণের আপতন কোণের সাইন প্রতিসরণ, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা কি হয়? ধ্রুবক হয়। আপতন কোণের সাইন, এদিকে তাকা, আপতন কোণ আয় তার সাইন, আপতন কোণের সাইন, আর প্রতিসরণ কোণকে কি দিয়ে লেখা হয়? তার সাইন।
এই আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়? ধ্রুবক। ধ্রুবকটাকে কি দিয়ে লেখা হয়? ধ্রুবকটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। বলা তো পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? এটা তো আমরা স্নেলের সূত্রটাই লিখলাম। এবার শোন, এই যে মিউটাকেই বলা হয় প্রতিসরাঙ্ক। মিউটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। আলোক রশ্মি দেখ 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেছে, এটা 1 নম্বর মাধ্যম। আলোক রশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেছে, 1 থেকে 2 এ গেছে। তাহলে একটা এইদিকে লিখিব আর 2টা ওইদিকে, এটাকে বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তুই প্রতিসরাঙ্কে থাকো আপাতত। দেখ এদিকে দেখা, আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেছে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেছে। তাহলে একটা মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে প্রতিসরিত হয়, আইটি কি বটে? আপতন কোণের কি লিখছি আমরা? সাইন। সাইন। আর এটার কি বটে? অনুপাত বটে। এই অনুপাতটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। এটাকে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি বলে দেখ, 1 থেকে 2 গেছে তো আলোক রশ্মি, 1 থেকে 2 গেছে। তাহলে বলবো যে 1 নম্বরের সাপেক্ষে বা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কেন? আলোক রশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে? প্রথম থেকে দ্বিতীয়। যেখান থেকে গেছে দেখ, প্রথম থেকে দ্বিতীয়তে গেছে, তাহলে প্রথমের সাপেক্ষে কার? আলোক রশ্মি যদি দ্বিতীয় থেকে প্রথমে যেত তখন দ্বিতীয় সাপেক্ষে প্রথম। এইটা কি হবে? প্রথমের সাপেক্ষে দ্বিতীয়। কেন প্রথমের সাপেক্ষে দ্বিতীয় বুঝতে পারিস? আলোক রশ্মি দেখ 1 নম্বর মাধ্যম, 1 নম্বর থেকে কোথায় গেল? 2 নম্বর। 1 থেকে 2 গেছে, তাহলে প্রথমের সাপেক্ষে দ্বিতীয়র প্রতিসরাঙ্ক বলবো। বুঝতে পারিস আপেক্ষিক? এবারে পরম প্রতিসরাঙ্কটা শুন। এর পরের পয়েন্ট হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এক মিনিট আপেক্ষিক প্রতিসরাঙ্ক লিখেছিস নি? ওখানে লিখে দে মিউ সমান সাইন আই বাই সাইন আর। মিউ সমান সাইন আই বাই সাইন আর। পরম প্রতিসরাঙ্ক শুনে রাখ, পরম কথাটা তখনই আসবে যখন শূন্য মাধ্যম হবে। আগেরটা কি ছিল? আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেছিল। এ মারপিট লেগে যাচ্ছে এরা। ঠিক আছে, আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আপেক্ষিক। কিন্তু আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, ভালো করে শুনে রাখ। আগেরটা কি ছিল? আগেরটা ছিল একটা মাধ্যম থেকে অন্য মাধ্যম। হয় আগেরটা গেল জল থেকে কাছে যেতে পারে, ঠিক আছে, জল থেকে কাছে যেতে পারে, গ্লিসারিন থেকে কাছে যেতে পারে। কোনটা? ওইটাতে দরকার হলে এখানে লিখে দিয়ে অন্য মাধ্যম, এক মাধ্যম থেকে অন্য মাধ্যম লেখা আছে না, ওখানে ব্র্যাকেটে লিখে দিলে শূন্য স্থান ছাড়া। আলোক রশ্মি এক মাধ্যম আপেক্ষিক প্রতিসরাঙ্কতে আপেক্ষিক লেখার জায়গা নাই। আপেক্ষিক প্রতিসরাঙ্কে দরকার হলে নিচে স্টার দিয়ে লিখে দিয়ে যে আলোক রশ্মি এক মাধ্যম, প্রথম মাধ্যমটাকে অবশ্যই শূন্য মাধ্যম ছাড়া হতে হবে। শূন্য স্থান ছাড়া আপেক্ষিক প্রতিসরাঙ্কতে লিখেছিস নি আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে। আপেক্ষিক প্রতিসরাঙ্কের সংজ্ঞাটাতে যেখানে লেখা আছে যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, ওই যে এক মাধ্যম প্রথম মাধ্যমটা লিখেছি নি, ওই প্রথম মাধ্যমটার পাশটাতে লিখে দিবি শূন্য মাধ্যম ছাড়া। শূন্য মাধ্যম ছাড়া কি নিচে স্টার দিয়েও লিখে নিতে পারিস যে ওই মানে এইটাই লেখাবো আর কি। ওইখানে একটা স্টার দে, ওইখানে জায়গা নাই তো ওইখানে একটা স্টার দে আর নিচে স্টার দিয়ে লিখে দে যে শূন্য মাধ্যম ছাড়া হতে হবে। এক নম্বর মাধ্যমটাকে শূন্য মাধ্যম ছাড়া হতে হবে। আগেরটা কি ছিল? এক নম্বর মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যায় তখন বলছিলাম আমরা আপেক্ষিক। আলোক রশ্মি যদি এক নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যায়, এই এক নম্বরটা কিন্তু শূন্য মাধ্যম হওয়া চলবে নাই আপেক্ষিকের ক্ষেত্রে। আপেক্ষিকের ক্ষেত্রে এক নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যাচ্ছিল, কিন্তু এক নম্বরটা শূন্য হওয়া চলবে নাই। কিন্তু পরমের ক্ষেত্রে পরম আপেক্ষিকের ক্ষেত্রে, এই পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে, পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে এই প্রথম নম্বর মাধ্যমটাকে শূন্য মাধ্যম হতেই হবে, নাহলে পরম বলবো না। এই এক নম্বর মাধ্যমটাকে কি বলবো আমরা? শূন্য মাধ্যম। প্রথম মাধ্যমটাকে আমরা কি নেব? দেখ যদি এরকম ভুলি যাস যে আপেক্ষিকটা শূন্য নেব না পরমটা শূন্য। দেখ আমরা পরম শূন্য উষ্ণতা পড়েছি গ্যাসের আচরণে, পরম শূন্য উষ্ণতা।
তাহলে পরমটা কার ক্ষেত্রে নেব? শূন্য। নামটা দিয়েছে দেখ, পরম শূন্য উষ্ণতা, পড়েছি আমরা গ্যাসের আচরণে। তাহলে পরম কথাটা কার ক্ষেত্রে হবে? তাহলে এই ক্ষেত্রে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে, শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে। আর এই অন্য মাধ্যমটাও কিন্তু শূন্য হওয়া, শূন্য স্থান ছাড়া হইতে হবে এইটাও। তাহলে স্যার এটা যা আছে ওই প্রথম একটি মাধ্যমে শেষ হয়, শূন্য মাধ্যমে হুম দিতে হবে। হ্যাঁ, কিন্তু এটা সাপেক্ষটাও বলা চলবে না। আপেক্ষিক কখন বোঝানো হয় রে? আপেক্ষিক কখন বোঝানো হয়? যখন তুলনা করা হয়। আপেক্ষিক কখন বোঝানো হয়? তুলনা করা হয়। সেই জন্য দেখবে আগেরটা লিখেছিলাম, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। প্রথম মাধ্যমের সাপেক্ষে তুলনা করছে আপেক্ষিকের ক্ষেত্রে, কিন্তু পরমের ক্ষেত্রে কি আমরা তুলনা করব নাই। আপেক্ষিকের ক্ষেত্রেই শুধুমাত্র তুলনা করা হয়। আপেক্ষিক তো তুলনা, আপেক্ষিক বলতে কি বোঝায়? তুলনাই তো বোঝায়। তাহলে পরম মাধ্যমটা শুন, পরম প্রতিসরাঙ্কটা কোনখান দিক কোনখানে যায়? শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। বাকি সব প্রায় একই। আপাতন কোণে সাইন আর প্রতিসরণ কোণে সাইনের অনুপাতটাকে পরম প্রতিসরাঙ্ক বলে। এইখানে কি সাপেক্ষে লিখব? শূন্য সাপেক্ষে এইটার সাপেক্ষে লিখব নাই। আপেক্ষিকে শুধুমাত্র সাপেক্ষেটা লিখব। আপেক্ষিক মানে তুলনা বোঝায়, তুলনা বোঝায় বলেই আমরা প্রথমের সাপেক্ষে দ্বিতীয়র করব, প্রথমের সাপেক্ষে দ্বিতীয়র করব। কিন্তু এইটা তো তুলনা বোঝাচ্ছে না। আলোক রশ্মি কোন মাধ্যম থেকে এসছে? শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে। কিন্তু এই অন্য মাধ্যমটাকে কি হতে হবে? নাহলে শূন্য থেকে শূন্য গেলে তো প্রতিসরণ হবে কি? প্রতিসরণ কখন হচ্ছিল? যখন দুটোর প্রতিসরাঙ্কটা আলাদা আলাদা হচ্ছিল না। দেখ, একটা লঘু হচ্ছিল, একটা ঘন হচ্ছিল, নাহলে উপরেরটা ঘন নিচেরটা লঘু। তার মানে প্রতিসরাঙ্ক আলাদা আলাদা হইতে হবে। প্রতিসরণ হইতে গেলে প্রতিসরাঙ্ক আলাদা আলাদা হইতে হবে। কিন্তু যদি উপরেরটাও শূন্য হয়ে যায়, নিচেরটাও শূন্য হয়ে যায়, তাহলে প্রতিসরণ হবে হবে না। তাহলে আমরা ওই জন্য লিখছি আলোক রশ্মি এই কোন মাধ্যম থেকে এসছে? শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে। এই অন্য মাধ্যমটা কেমন হয়ে যাবে? যদি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসে, তাহলে আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে পরম প্রতিসরাঙ্ক বলে। তখন এই 1 আর 2 লিখব নাই, শুধু কি লিখে দেবো? পরম প্রতিসরাঙ্ক। এটা কি লিখব? পরম প্রতিসরাঙ্ক। বল, বুঝতে পারিস কি পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে যায়। আগেরটা কি ছিল? আলোক রশ্মি যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে। আগেরটা ছিল এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, আর এটা হচ্ছে শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে। শুধু ওইটুকু পাল্টিচ্ছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ছিল আগেরটা, আপেক্ষিকটা ছিল এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে। কিন্তু শূন্য মাধ্যম আর ইয়েটা পরমটা হচ্ছে শূন্য থেকে অন্য মাধ্যমে যাবে। লিখবি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে গেলে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে পরম প্রতিসরাঙ্ক বলে। প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে নাকি? প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর লিখবি মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি। 2 নম্বর হচ্ছে আপতিত, এরকম লিখবো। আপতিত আলোর বর্ণ। তরঙ্গ দৈর্ঘ্য লিখলে হয়, বর্ণই লেখ। আপতিত আলোর বর্ণ আর মাধ্যমের উষ্ণতা। প্রতিসরাঙ্ক এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। লেখলে মাধ্যমে, হ্যাঁ কি কি মাধ্যমের কি কি মাধ্যমের উষ্ণতাটা বুঝাবো। এই এতদূর পর্যন্ত হয়েছে। প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? মাধ্যমের প্রকৃতি, আপতিত আলোর বর্ণ আর মাধ্যমের উষ্ণতা। শুন, মনে রাখার জন্য বলছি, আলোক রশ্মি কোনটাতে বেশি বেগে যাবে, লঘুতে না ঘনতে? আলোক রশ্মি কোন মাধ্যমে বেশি স্পিডে যাবে, লঘুতে না ঘনতে? শুনছিস? আলোক রশ্মি লঘুতে না ঘনতে, কোনটাতে স্পিডে যাবে? লঘুতে যাবে, কনফার্ম তো? এবারে একটা জিনিস বল, যদি আমি উষ্ণতা বাড়াই, কোন জিনিসের উষ্ণতা বাড়াই, তাহলে ঘনত্ব কমে না বাড়ে? ঘনত্ব কি হয়? কমে।
যে কোনো জিনিসকে গরম করলে আয়তন বাড়ে না? যে কোনো জিনিসকে গরম করলে কি হয়? আয়তন বাড়ে। তাহলে আয়তন বাড়ে মানে কি? ওটা পাতলা হয় কি না? তেলটাই দেখবি যখন রান্না করতে বসে তেলটা যখন গরম হয় না তখন দেখবি তেলটা একটু পাতলা হয়ে গেছে। এরকম হাতে ছুঁয়ে তো বুঝতে পারবি না, সে হাতাটাই করে দেখবি তেলটা কি হয়ে গেছে? পাতলা হয়ে গেছে। হয় না? হয় না? বানিয়ে জানবে, হয় না? যে কোনো জিনিসকে কি করলে, শোন, গরম করলে ঘনত্ব কমে না বাড়ে? ঘনত্ব কমে। ঘনত্ব কমে মানে পাতলা হয় বলতে পারি। গরম করলে কি হয়? এটা পাতলা হয়। তাহলে যদি মাধ্যমের উষ্ণতা বাড়ে, শুন রে, মাধ্যমের উষ্ণতা বাড়লে ঘনত্ব কি হবে? কমবে। তাহলে ঘনত্ব কমবে মানে কি মাধ্যম হবে? এটা লঘু মাধ্যম হবে। মানে আলোর বেগটা বেশি হবে। আলোর বেগ কি হবে? বল, কে বুঝতে পারিস নি? মাধ্যমের উষ্ণতার সাথে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? উষ্ণতার সাথে আলোর বেগের সম্পর্ক কি? উষ্ণতা, আগে শুন, উষ্ণতা বাড়ালে ঘনত্ব কমে না বাড়ে? ঘনত্ব কমে। একদম ক্লিয়ার তো? ঘনত্ব কমে। ঘনত্বটা কমে যাচ্ছে, বেগটা বেশি স্পিডে যাবে কি না? যেমন যদি আমি বলি জলে দৌড়াতে আর বায়ুতে দৌড়াতে, কোনটাতে বেশি পারবি দৌড়াতে? বায়ুতে। বায়ুতে ঘনত্বটা কম। তাহলে যদি আমি মাধ্যমের উষ্ণতা বাড়াই, উষ্ণতা বাড়ালে তাহলে মাধ্যমটার ঘনত্ব কমবে মানে লঘু হবে। আলোর বেগটা কি হবে? মাধ্যমের উষ্ণতা দিয়ে নিচে লিখে দিলি তো, লিখিলে যে উষ্ণতা বাড়ালে ঘনত্ব কি হয়? কমে। মাধ্যমের উষ্ণতা বাড়ালে ঘনত্ব কমে, আর ঘনত্ব কমলে বেগ বাড়ে। মাধ্যমের উষ্ণতা বাড়ালে, মাধ্যমের উষ্ণতা বাড়ালে ঘনত্ব কমে, আর ঘনত্ব কমলে বেগ কি হবে? বাড়বে।